What's your talent? Just show me your talent. Hurry up. Okay. দিস ইজ আওয়ার নিউ জেনারেশন গাইস। কিভাবে এই জেনারেশন তৈরি হচ্ছে এর দায় কার, তার ফিরিস্তি বলবো আজকের ভিডিওতে। একটু সময় নিয়ে বসুন। দুই হাত দিয়ে ধরে দুই পা ফাঁকা করে এমন ভাবে করে বইয়ের গয়না সহ নড়ে। এটা কেমন প্রশ্ন? সুগার ড্যাডি আছে, সুগার ড্যাডি ছাড়া তো ওদের চলবেই না। শারীরিকভাবে কোনো শান্তি দাও না। ইন অল রেসপেক্ট। তোমার জীবনের প্রথম কিস কবে ছিল? আই এম প্রেগনেন্ট। আমি বুয়া ডাক্তার না, আমি রিয়েল। তোরা সহবাস করে দেবো গেলাম। ফল তো হবেই সবকিছু নিয়ে, তাই বলে তো আমরা থেমে থাকবো না। আমাদের মূল সারির গণমাধ্যমগুলো কোন দিকে ঝুঁকে পড়ছে? কেন এরা অশ্লীলতা, নগ্নতা এবং নিম্নমানের কন্টেন্ট গুলোকে প্রমোট করতেছে? ক্লিকবেটার ভিউয়ের জন্য নিম্নমানের কন্টেন্ট প্রচার করতে হবে? আমাদের সাংবাদিকদের কি মেরুদণ্ড নেই? আমাদের সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে কাছুমাছু প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমেরিকায় তো আমেরিকার পুলিশ আমেরিকার স্টুডেন্টদের উপর নির্যাতন করতেছে, ওরা তো খুব মানবাধিকার নিয়ে কথা বলে, তাহলে ওরা কেন এখন স্টুডেন্টদের উপর এভাবে নির্যাতন করতেছে? এই ব্যাপারে আপনি কিছু বলুন। वाह क्या सीन है। ভাই, আমাদের দেশে জলজন্ত মানুষ গুম হয়ে যায়, ব্যাংকগুলো লুট হয়ে গেছে, খেলাফিরিনের শেষ নেই, শিরায় শিরায় দুর্নীতি। স্টুডেন্টদের তো আমাদের দেশেও কম নির্যাতন করা হয় না, আর সে চিন্তিত আমেরিকার মানবাধিকার লঙ্ঘন নিয়ে। আমরা কি মূলধারার সাংবাদিকতা থেকে দূরে সরে যাচ্ছি, নাকি একটি প্রজন্ম ধ্বংস করে দেওয়ার জন্য মিডিয়া একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে? নাটক, সিনেমা এবং টিভি সাক্ষাৎকার মানুষের ভাষা এবং আচরণের মধ্যে অনেক বড় প্রভাব ফেলে। উঠতি বয়সী তরুণ তরুণীদের টার্গেট করে এসব সুরসুরি দেওয়া নাটক বানিয়ে এবং ইন্টারভিউতে অশ্লীল প্রশ্ন করে ওদের কাছে এগুলো স্বাভাবিক করে তোলা হচ্ছে, কারণ তরুণরা পর্দায় যে আচরণ দেখে ওগুলা থেকে তারা শিখে ও ইনফ্লুয়েন্সড হয় এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করে। কিন্তু এই প্রজন্মকে যে কালচার দেখানো হচ্ছে এসব মিডিয়াতে, তা কি আমাদের কালচার? ইভেন একটা দেশের সংস্কৃতি আচরণ রিপ্রেজেন্ট করে এই সকল মিডিয়া, কিন্তু মিডিয়া এবং নাটকগুলোতে যে সংস্কৃতি দেখানো হচ্ছে সেটা কি আমাদের সংস্কৃতি? উত্তর যদি না হয়, তাহলে আজকের মিডিয়া আমাদেরকে কোন সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, চলেন কথা বলি বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ার নোংরামি এবং ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে। মিডিয়াকে বলা হয় একটা সমাজের দর্পণ। এই দর্পণ থাকবে সবসময় পরিষ্কার, আর মিডিয়ার দায়িত্ব হচ্ছে সমাজের নেতিবাচকতা দূর করা। কিন্তু বর্তমানে তা 180 ডিগ্রি উল্টে গেছে। আমাদের মেইনস্ট্রিম মিডিয়া যখন নেতিবাচকতা এবং অশ্লীলতাকে প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন আমাদের আগামী প্রজন্ম নিয়ে শঙ্কা হওয়াটাই স্বাভাবিক। China, the Seychelles, Russia, Djibouti. Iodine. It says bacteria. That's Yes, it does kill bacteria. And this is chlorine. chlorine. And this is Swamps and fireworks to make them wet, and also during the dark age. এটা দেখালাম ইন্টারন্যাশনাল টেলিভিশনের একটা শো। এখানে ট্যালেন্টেড কিডদের নিয়ে এসে প্রমোশন করা হচ্ছে এবং একটা 3 বছরের বাচ্চা মেয়ে পিরিয়ডিক টেবিল এক্সপ্লেইন করতেছে, যে পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমি জানতে পারছি 16 বছর বয়সে গিয়ে। যদি আমি সায়েন্স না নিতাম তাহলে হয়তো সেটা জানতেই পারতাম না। সো এই টাইপের ট্যালেন্টেড কিডদেরকে তো মিডিয়াতে শো করার কথা। এবার দেখেন আমাদের দেশের মিডিয়া শো গুলাতে কাদেরকে নিয়ে আসে। নাচন কদমটা কোথায় শিখলেন? বাসায় একাই নিজে নিজে। মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? তো সুন্দর, ভালো লাগে। বিটিএসদের 7 জনের ফ্রেন্ডশিপ ভালো লাগে ওদের। আমি বুয়া ডাক্তার না, আমি রিয়েল। তুমি মেট্রিক পাস, তুমি নীলক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছো। বিদেশি শোগুলাতে ডাকে ট্যালেন্টেড কিডদের, আর আমাদের দেশের ডাকা হচ্ছে নেতিবাচক কাজে ভাইরালদের। ইন্টারভিউতে কোশ্চেন করতেছে 15-16 বছর একটা মেয়েকে যে লাইফে প্রথম কিস কবে ছিল। তোমার জীবনের প্রথম কিস কবে ছিল? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনাদের কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে? সদ্য ইন্টারমিডিয়েটে ওটা শান্তি রহমান তার বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেছে এবং এটাই তার ট্যালেন্ট। সময় টিভির মতো একটা টেলিভিশন তার 2 পর্বের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিচ্ছে এবং রসিয়ে রসিয়ে কোশ্চেন করতেছে আপনার প্রেমের বয়স কত। সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে নাসার কোন অ্যাস্ট্রোনটের ইন্টারভিউ নিচ্ছে, এবং শুধুমাত্র সময় টিভি করে থেমে থাকে না, এরকম আরো 8-10টা মূল সারির গণমাধ্যম তার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে। 15 থেকে 16 বছর বয়সের একটা মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেছে, যেখানে 18 বছর কম বয়সে বিয়ে দেয় নিষিদ্ধ, সেখানে এই মেয়ের একের
পর এক ইন্টারভিউ নিয়ে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? 16 বছর একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকাটা স্বাভাবিক? এটা আমাদের সংস্কৃতি? আপনারা কি এরকম আরো 10টা কিশোরকে ইন্সপায়ার করতেছেন না? নাকি আমাদের দেশে কোনো ট্যালেন্ট নাই দেখে আপনাদেরকে এরকম বস্তা বসা ইন্টারভিউ গুলা নিতে হচ্ছে? 2022 সালে আন্তর্জাতিক বিতর্ক চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এমনকি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম যারা এই আন্তর্জাতিক বিতর্কে চ্যাম্পিয়ন হয়। এত বড় একটা অর্জন নিয়ে কোন একটা মিনিস্ট্রি মিডিয়া কোন একটা ডকুমেন্টারি বা তাদের জার্নি নিয়ে কোনো ইন্টারভিউ নিয়েছেন? আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে 2018 সালে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক অর্জন করেন আহমেদ জাওয়াদ চৌধুরী। 25তম আন্তর্জাতিক রোবোটিক অলিম্পিয়াডে 3টি স্বর্ণপদক সহ মোট 15টি স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের তরুণ তরুণীরা। এমনকি আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডেও বাংলাদেশ 2টি পদক অর্জন করে। এরাও 19 বছরের কম বয়সী বাংলার সূর্য সন্তান। কোন একটা মেইন স্ট্রিম টেলিভিশনে এদের কোনো ইন্টারভিউ দেখেছেন? আপনি যখন দেখবেন দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে বুদ্ধিভিত্তিক লড়াই করে পদক জিতে আসা শিশুরা কোনো অ্যাপ্রিসিয়েশন পায় না, কিন্তু বিপরীতে উদ্ভট নাচন কুদনের কারণে ভাইরাল হওয়া ব্যক্তিরা লাইমলাইটে থাকতেছে এবং তারা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, তখন আর বুঝতে বাকি নাই জাতির এই দর্পণে কতটা ময়লা পড়ে গেছে। অথচ এই সকল ট্যালেন্টদেরকে মিডিয়াতে নিয়ে আসার কথা, যাদের থেকে আরো লাখ লাখ স্টুডেন্ট ইন্সপায়ার্ড হবে এবং নিজেদেরকে তাদের মতো করে তৈরি করবে। একজন নাচনেওয়ালে কিংবা শরীর দেখে টিকটক বানিয়ে রাতারাতি ভাইরাল হওয়া মেয়ে কিংবা ছেলের চাইতে জাতির এসব ট্যালেন্টরা দেশকে এগিয়ে নিয়ে যেতে লাখ লাখ গুণ বেশি ভূমিকা রাখে। একসময় মেইনস্ট্রিম মিডিয়াতে এই সকল ট্যালেন্টদেরকে দেখানো হতো, কিন্তু এখন দেখানো হচ্ছে যে যত বেশি অশ্লীল, যে যত বেশি নোংরা এবং যে যত বেশি ভাইরাল তাদেরকে। এদের থেকে জাতি কি পাবে? আবার বিনোদন সাংবাদিকতার নামে সুগার ড্যাডি, সুগার মম্মি এই শব্দগুলো এত বেশি উচ্চারিত হচ্ছে যেন সুগার ড্যাডি, সুগার মম্মি এটা আমাদের কালচারের অংশ এবং এটা খুবই গ্রহণযোগ্য। সুগার ড্যাডি আছে, সুগার ড্যাডি ছাড়া তো ওদের চলবেই না। আমি কোনো সুগার ড্যাডি বাছাই করিনি। আরে আপনি কি সুগার ড্যাডি নাকি? তার আগে জানতে ও লবণ ড্যাডি, গোল্ড ডিগার, সুগার ড্যাডি নিয়ে ঘুরছে। সুগার ড্যাডি, সুগার মমিরা থাকার কথা সমাজের সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু বর্তমানে যেন সুগার ড্যাডি হওয়াটাই সফলতা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি সুগার ড্যাডি হন তাহলে আপনাকে মেইনস্ট্রিম মিডিয়া নিয়ে আসা হবে এবং রসিয়ে রসিয়ে প্রশ্ন করা হবে, আপনাকে নিয়ে আলোচনা হবে, চায়ের দোকান আপনাকে গ্লোরিফাই করা হবে। কিন্তু কোন একজন রসায়নবিদ, কোন একজন পদার্থবিদ কোনোদিন এসব মিডিয়াতে জায়গা পাবে না। তাদের চাইতে সুগার ড্যাডিরা বেশি ট্যালেন্টেড, কারণ একজন পদার্থবিদ এবং রসায়নবিদের চাইতে সুগার ড্যাডিরা দেশকে বেশি আগায় নিচ্ছে। তাই তো টুইস্টটা এখানেই। এ সকল কন্টেন্ট আপনার জন্য বানানো হয় না, বানানো হয় উঠতি বয়সী তরুণ তরুণীদেরকে টার্গেট করে। কারণ আপনাকে ইনফ্লুয়েন্স করা অতটা সহজ না, কিন্তু তরুণ তরুণীদের ক্ষেত্রে সেটা ইজি। এবং তরুণ তরুণীরা সেই ট্র্যাপেও পা দিচ্ছে। তারা শরীর দেখে এখন ভিডিও বানায় স্বাচ্ছন্দ্য বোধ করে। ভয়ঙ্কর হলেও সত্য, এই বিকৃত জেনারেশনই একসময় আমাদের দেশের কর্ণধার হবে, আর এই জন্য এটা অত্যন্ত চিন্তার বিষয়। বর্তমান সময় আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো ভিউয়ের জন্য মাতাল হয়ে গেছে। আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন। টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর। কেন হব না? আপনি কি বলছেন এগুলা? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? এই মহিলা যে একটা ভুয়া ডাক্তার তা নিয়ে আর কোনো সন্দেহ আছে, কিন্তু প্রমাণিত একজন ভুয়া ডাক্তারকে এরকম স্টুডিওতে এনে এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়া কোন ধরনের জার্নালিজমের মধ্যে পড়ে? 2019 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয় রাগিব নূর, 2020 সালে মিশরি মুনমুন, এমনকি 2024 সালে তানজিম মুনতাগা প্রায় 50,000 স্টুডেন্টদের সাথে ভর্তি যুদ্ধে প্রথম হয়েছে। বিগত কয়েক বছরে এদেরকে কোনোদিন কোন একটা টেলিভিশনের ইন্টারভিউতে নিয়ে আসতে দেখেছেন? ভুয়া ডাক্তার মুনিয়া থেকে জাতি কি শিখবে? পরপর 8-10টা টেলিভিশনে এই ভুয়া ডাক্তারের ইন্টারভিউ নিয়ে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? এই যে তাদের এই নেতিবাচক প্রচারণার প্রভাব পুরো জাতির উপর পড়ছে না? আপনি বলতে পারেন এগুলো তো জাস্ট মজা করার জন্য দেখি, শেয়ার করি, এটার এফেক্টস আবার আমার পার্সোনাল লাইফে কিভাবে পড়বে? ওয়েল, দেয়ার ইজ অ্যানাদার টুইস্ট। আপনি প্রতিদিন যতগুলা কাজ বা অ্যাক্টিভিটিস করেন তার মধ্যে কত পার্সেন্ট আপনি সচেতন ভাবে করেন? 90%, 70%, অ্যাটলিস্ট 50%? না, আপনি মাত্র 5% কাজ জেনে বুঝে করেন। বিশ্বাস হচ্ছে না? হার্ভার্ড বিজনেস স্কুল প্রফেসর জেরার্ড জেলটম্যানের 2003 সালে করা স্টাডি থেকে দেখা যায় 95% অফ অল হিউম্যান ডিসিশনস আর মেড আনকনশাসলি। ডিড ইউ এভার ইমাজিন? আপনার বুঝার সুবিধার্থে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরেন আপনি রাস্তায় হাঁটার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখে আপনার চোখ থেকে পানি পড়লো, হয়তো কান্নাও শুরু করে দিয়েছেন। দেখা গেল লোকটা হয়তো আপনার পরিচিত কেউ না। তো এখানে আপনি কি জেনে বুঝে কান্না শুরু করছেন, নাকি সামনের এই ঘটনা অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা আবেগ সৃষ্টি করছে এবং আপনার চোখ থেকে পানি পড়ছে? দিস ইজ দ্য টুইস্ট। আপনি না চাইলেও আপনার অবচেতন মনে আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর ক্রিয়ার একটা প্রতিক্রিয়া দেয় এবং সেটা আপনার মেন্টালি এবং ফিজিক্যালিও প্রকাশ পায়। কারণ আমরা যখন এসব নোংরা কাজকর্মে ভাইরাল ব্যক্তিদের সবসময় মিডিয়াতে দেখবো আর ভালো কাজগুলো সামনে আসবে না, তখন আমরাও আস্তে আস্তে অবচেতন মনে নিজের অজান্তে এসব কাজে উদ্বুদ্ধ হব এবং এই জেনারেশন তার অন্যতম উদাহরণ। ফ্যাক্ট ইজ, আমরা প্রতিদিন যে অ্যাক্টিভিটিস গুলো করি তার মধ্যে 5% হচ্ছে আমরা জেনে বুঝে করি, আর 95%ই হচ্ছে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতিক্রিয়া, অ্যাকর্ডিং টু সেভারাল রিসার্চ অ্যান্ড স্টাডিজ। এতগুলো রিসার্চ
এবং ফ্যাক্ট দেখানোর পর আপনি কি এখন অস্বীকার করতে পারবেন মিডিয়া আমাদেরকে যা দেখাচ্ছে তার কোনো প্রভাব আমাদের পার্সোনাল লাইফে পড়ছে না? তাদের এই নেতিবাচকতা প্রমোটের কারণে আমাদের পারিবারিক জীবনেও শান্তি নেই। আমাদের পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টিকারী হচ্ছে এই সকল মেইনস্ট্রিম মিডিয়া। বাংলাদেশ সুখী দেশের তালিকায়ও 143 দেশের মধ্যে 129তম। আশঙ্কাজনকভাবে আমাদের ডিভোর্সের হারও বেড়েছে। মিডিয়ার নেতিবাচক দিক যেমন রয়েছে তেমনি ভাবে মিডিয়ার ভালো দিকও রয়েছে। মিডিয়ার ভালো দিক নিয়ে আরেকটা ভিডিও বানানো যাবে, তবে খেয়াল করলে দেখবেন এসব নেতিবাচকতা প্রমোট করা প্রথমে শুরু করেছিল সময় টিভি। তাদের সাথে পাল্লা দিয়ে এখন সবগুলো টেলিভিশন নেতিবাচকতার পিছনে ছুটছে শুধুমাত্র ভিউ এর জন্য। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোনো দিন নেই যেদিন ফেসবুক খুলে আপনি সময় টিভির 3rd ক্লাস সেলিব্রিটি নিয়ে ইন্টারভিউ দেখেন নাই। তার মানে চিন্তা করেন কি পরিমাণ নেগেটিভিটি সয়লাভ করে রেখেছে সময় টিভি। আমাদের মেইনস্ট্রিম মিডিয়া গত 15 বছরে 42 ধাপ পিছিয়ে 165তম হয়েছে 180টি দেশের মধ্যে। অথচ ভারতীয় গদি মিডিয়া র্যাঙ্কিং 159তম। ভারতীয় গদি মিডিয়া থেকে আমরা 6 ধাপ পিছনে। ভারতীয় মিডিয়াকে যদি গদি মিডিয়া বলে ডাকা হয়, আমাদের মিডিয়াকে কি নামে ডাকা উচিত কমেন্ট করতে পারেন। এদায় কার? এদায় যেমন মিডিয়ার রয়েছে তেমনি ভাবে আমাদেরও রয়েছে। আমরা কখনো কোনো ভালো কন্টেন্টে কমেন্ট করি না, শেয়ার করি না, কিন্তু ঠিকই নিম্নমানের কন্টেন্ট গুলোতে কমেন্ট করি, পোস্ট করি, শেয়ার করি, ট্রল করি। এবং আমাদের এই ট্রলের কারণে জায়েদ খানের মতো লোকেরা আজ এই পজিশনে, এবং এরকম অখাদ্য আমরা রেগুলারলি খেতে হচ্ছে। এই সকল 3rd ক্লাস কন্টেন্টকে ট্রল করে আমরা নিজেদেরকে ক্লাসি পিপল মনে করি, কিন্তু আমরা নিজেদের অজান্তেই এই সকল কন্টেন্ট প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছি। তো যতদিন পর্যন্ত আমরা এসব ট্রলিং করা বন্ধ করব, কমেন্ট করা বন্ধ করব, ততদিন পর্যন্ত সমাজ থেকে এই নষ্টামিও বন্ধ হবে না। এক সময় 13 বছরের শিশু দেশের একটি ফুলকে বাঁচাবে বলে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। বিদ্যালয়ে যাওয়ার বয়সে সামরিক ট্রেনিং এ গিয়েছিল। এখনকার 13 বছরের শিশুরা টিকটক করে, ভাইরাল হয়, কেন্দ্রে দেয় এবং মেইনস্ট্রিম মিডিয়া তাদের ইন্টারভিউ নেয়। এই জেনারেশন জানে দেশপ্রেম কি? জানে না, কারণ নগ্নতা প্রমোট করে মাস্টার প্ল্যান করে এদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটা জাতিকে ধ্বংস করে দিতে হলে এই যুগে হিরোশিমা কিংবা নাগাসাকির মতো লিটল বয় আর ফ্যাটম্যানের দরকার নেই। আপনি শুধুমাত্র তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটুকু ধ্বংস করার জন্য আমরা উঠে পড়ে লেগে গিয়েছি। খেয়াল করলে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ছাড়া সবই হয়। ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি হয়, র্যাগিং হয়, গণধর্ষণ হয়, শিক্ষক লাঞ্ছিত হয়, আবরারের মতো ছেলেরা শহীদ হয়, শিক্ষকেরা নারী কেলেঙ্কারিতে জড়ায় যায়, ছাত্রছাত্রীরা ওপেন মেলামেশা করে, এভরিথিং এক্সেপ্ট এডুকেশন। হীরক রাজা দেশের মতো প্রজারা মূর্খ থাকলে রাজাদের লাভ, কারণ রাজার ছেলে রাজা হতে পারবে আর চাষার ছেলে চাষা। হীরক রাজার মতো এরাও বলতে চায় জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। কারণ প্রজারা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে রাজার আর ক্ষমতার আসনে বসে থাকতে পারবে না। এরা যত বেশি জানবে তত বেশি প্রতিবাদী হয়ে উঠবে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। তাই শিক্ষা ধ্বংস করা ছাড়া হীরক রাজার হাতে আর কোনো অপশন ছিল না। আজ থেকে পাঠশালা বন্ধ। তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে এসব মিডিয়া যখন ভালো জিনিসকে প্রমোট না করে নগ্নতা, অশ্লীলতা এবং রুচিহীনতাকে প্রমোট করে, তখন প্রজন্ম নগ্নতার দিকে ঝুঁকে যাওয়াটাই স্বাভাবিক। এই প্রজন্ম কিশোর গ্যাং তৈরি করে জাতিকে জিম্মি করে রেখেছে। জাতির এই ক্ষতির দায়ভার কে নিবে? আমরা একটা প্রজন্মকে এভাবে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। একটা মস্তিষ্ক বিকৃত পঙ্গু প্রজন্ম দিয়ে কখনো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। যারা পরিকল্পনা করে আপনার সন্তানের ফিউচার ধ্বংস করে দিচ্ছে, দেশপ্রেমের কথা বাদই দিন, শুধুমাত্র আপনার সন্তানের দিকে তাকিয়ে হলো মিডিয়ার এই সকল অশ্লীলতা এবং নোংরামি প্রমোটের এগেনস্টে কথা বলেন। আপনি কথা বলতে না পারলে যারা মিডিয়ার অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে তাদের সাথে থাকেন। আনফলো করেন ওই সকল ইউটিউব চ্যানেল বা পেজ যারা রেগুলারলি এই সকল নোংরামি প্রমোট করে যাচ্ছে। আমরা একটা সুস্থ সমাজ চাই। আমরা চাই না পশ্চিমাদের মতো আমাদের সন্তানরাও মস্তিষ্ক বিকৃত হয়ে বেড়ে উঠুক। আমরা মুসলমান, আমরা চাই না কমে লুতের মতো গজব আমাদের উপরও নেমে আসুক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি মেইনস্ট্রিম মিডিয়ার পরিকল্পনা এবং তাদের এগেনস্টে কথা বলেছি শুধুমাত্র আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য, আগামী প্রজন্মের জন্য। এই ভিডিও শেয়ার করেন, সচেতন করেন দেশের প্রত্যেকটা নাগরিককে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি একটা ভালো রেভলিউশন তৈরি করব। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই প্রজন্মের পক্ষে কথা বলে যাব। যদি আমাকে বিশ্বাস হয় সাবস্ক্রাইব করতে পারেন। মা, মাটি ও দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।